আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। তো আমি ধারাবাহিকভাবে আলোচনা করে আসতেছিলাম তোমাদের এই রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন এই অধ্যায়টি। এর আগে আমি এর অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়েছি, এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার ক্লাস, অর্থাৎ পর্ব 2। এই ক্লাসে আমি আজকে আলোচনা করব যৌগমূলক কি, যৌগমূলক কাকে বলে, তারপরে যৌগমূলক দ্বারা যৌগ কিভাবে গঠিত হয় এগুলো দেখাবো। তারপরে তোমার রাসায়নিক সংকেত লেখার নিয়ম, গাঠনিক সংকেত কি, গাঠনিক সংকেত লেখার নিয়ম এবং অনেকগুলো উদাহরণের সাহায্যে গাঠনিক সংকেত লেখার নিয়মগুলো আজকে তোমাদের দেখিয়ে দেব। তো আশা করি সম্পূর্ণটা ক্লাস দেখলে তোমাদের আজকের এই কনফিউশন যত আছে এগুলো আজকে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসো আমরা আজকে যাচ্ছি যে যৌগমূলক নিয়ে আলোচনা করি। যৌগমূলক ইংলিশে বলে রেডিক্যাল। প্রথমে আসলে যৌগমূলক কাকে বলে? যৌগমূলক হচ্ছে অনেকগুলো পরমাণু একত্রে যুক্ত হয়ে একটি গ্রুপ গঠন করে, যা রাসায়নিক বিক্রিয়ার সময় অপরিবর্তিত থেকে একটি মাত্র পরমাণু ন্যায় আচরণ করে, তাহলে ওই গ্রুপটিকে বলা হবে যৌগমূলক। আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ধরো NH4 প্লাস, এখানে দেখো একটা নাইট্রোজেন পরমাণু, 4টা হাইড্রোজেন পরমাণু মিলে অ্যামোনিয়াম আয়ন যৌগমূলকটা গঠিত হয়েছে। তাহলে এখানে অনেকগুলো পরমাণু একত্রে যুক্ত হয়ে একটি গ্রুপ গঠন করছে এবং এই গ্রুপটি রাসায়নিক বিক্রিয়ার সময় অপরিবর্তিত থাকবে এবং এটি একটি মাত্র পরমাণু নিয়ে আচরণ করবে। তাহলে আমরা NH4+ আয়নকে বলতে পারি একটি যৌগমূলক। এখানে কয়েকটা বিষয়, যে প্রথমে কি বলছি, একটি মাত্র পরমাণু নিয়ে আচরণ করবে, এটা বুঝতে পেরেছো কিনা? তারপরে একটি মাত্র কি বলছি, রাসায়নিক বিক্রিয়ার সময় অপরিবর্তিত থাকবে, এই বিষয়গুলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, যদি আমি ধরি যে ধরো সোডিয়াম সালফেট, এই যৌগমূলকটা, এটা একটা যৌগ। এই যৌগটার মধ্যে সোডিয়ামের যোজনী 1 যাবে ফসফেটের কাছে, আর ফসফেটের যোজনী 2 আসবে সোডিয়ামের কাছে। এখন দেখো, আমি সোডিয়ামের জায়গায় যদি দিচ্ছি অ্যামোনিয়াম আয়ন, তাহলে যৌগটা কেমন হবে? NH4 তাহলে দেখো, এই একটা মাত্র সোডিয়ামের জায়গায় আমি বসাই দিছি তোমার অ্যামোনিয়াম। তাহলে সোডিয়াম যেই কাজ করলো, NH4 আয়ন কিন্তু সেম কাজ করছে এবং NH4 কিন্তু অপরিবর্তিত রয়ে গেছে। দেখো, NH4 যৌগমূলক, কোনো পরিবর্তন নাই, NH4 এই রয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি অনেকগুলো পরমাণু একত্রে যুক্ত হয়ে একটি গ্রুপ গঠন করে, যা রাসায়নিক বিক্রিয়ার সময় অপরিবর্তিত থাকে এবং ওই গ্রুপটি একটি পরমাণু নিয়ে আচরণ করে। দেখো, এই সোডিয়াম NH4+ কিন্তু সোডিয়ামের নিয়ে আচরণ করেছে, তাহলে NH4 আয়নকে বলা হবে যৌগমূলক। ক্লিয়ার? এখন এই যৌগমূলকগুলোর যোজনী তাদের চার্জের সমান, অর্থাৎ তোমাদের বইয়ে দেখবে একটা চার্ট দেওয়া আছে, যৌগমূলকের একটা চার্ট দেওয়া আছে, এখান থেকে মুখস্থ করে নিবা যে কার যোজনী কত এবং তাদের চার্জ কত। ওইখানে গেলে দেখবা যে দুইটা ধনাত্মক যৌগমূলক আছে, একটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন NH4+, আর একটা হচ্ছে ফসফোনিয়াম আয়ন PH4+। এই দুইটাই ধনাত্মক যৌগমূলক। পৃথিবীতে দুইটা ধনাত্মক যৌগমূলক আছে, বাকি সবগুলো ঋণাত্মক যৌগমূলক এবং প্রত্যেকটা ঋণাত্মক যৌগমূলকের উপরে যে চার্জটা থাকবে সেটাই হচ্ছে তাদের যোজনী। যেমন দেখো, NH4+, এখানে একটা প্লাস, তাহলে অ্যামোনিয়ামের যোজনী 1, আবার PH4+, এখানে একটা প্লাস, তাহলে এটার যোজনী 1। তদ্রূপ আমি যদি সালফেট লিখি PO4 2- সালফেট, এটার যোজনী 2। দেখো, এই যে চার্জ যত যোজনী তত। আবার আসো ফসফেট PO4 3- ফসফেট, চার্জ যত যোজনী তত। একটাই যৌগমূলক আছে যার যোজনী 3, এর নাম হচ্ছে ফসফেট। আর বাকি যোজনীগুলো তোমরা একটু বই থেকে দেখে নিবা। তো আশা করি যৌগমূলক ক্লিয়ার। এবার আসো আমরা যাচ্ছি তোমার রাসায়নিক সংকেত লেখার নিয়ম।
রাসায়নিক সংকেত কিভাবে লিখে। সহজ, এখানে অনেকগুলো বিষয় আমি আলোচনা করে নিয়েছি এর সাথে রিলেটেড। যেমন আমি যদি বলি O2, কিছু কিছু পরমাণু আছে যাদের সংখ্যাটা ওই অণুর ডান পাশে নিচে লিখতে হয়। যেমন O2, এই অণুটাতে কয়টা পরমাণু আছে? 2টা। আবার আসে N2, দেখো N2, তাহলে এই অণুটাতে পরমাণু কয়টা? 2টা। অর্থাৎ পরমাণুর সংখ্যাটাকে ডান পাশে নিচে সাফিক্স আকারে লিখতে হবে। যেমন O3, ওজন O3, তাহলে ডান পাশে নিচে পরমাণুর সংখ্যাটাকে লিখতে হবে। এটা একটা নিয়ম, এটা হচ্ছে পরমাণু অণু লেখার নিয়ম, এটা একটা। আরেকটা হচ্ছে যে তোমার যোজনী। যোজনীটা আমরা জানি এটা অল্টারনেটিভ হয়, একটা যোজনী আরেকটার কাছে যায়। যেমন দেখো ধরুন দিচ্ছি ক্যালসিয়াম ক্লোরাইড দিই। দেখো ক্যালসিয়ামের যোজনী 2 যাবে ক্লোরিনের কাছে, আবার ক্লোরিনের যোজনী 1 আসবে ক্যালসিয়ামের কাছে। তো 1 তো আর দেওয়া লাগে না, এই কারণে আমরা বলি ক্যালসিয়াম ক্লোরাইড এটা। আবার আছে কিছু, দেখো ধরো P2O5, দেখো ফসফরাসের যোজনী 5, অক্সিজেনের যোজনী 2। এইভাবেও কিছু যৌগ রাসায়নিক সংকেত এইভাবেও কিছু লিখে রাখে। আবার কিছু যৌগ আছে এগুলো কিন্তু ভাগ জানা, দেখো 2 দিয়ে 5 এর কোনো ভাগ জানা, অর্থাৎ কমন কোনো বিভাজ্য সংখ্যা এখানে নেই। আবার কিছু কিছু পরমাণু আছে যাদের ক্ষেত্রে এই বিভাজ্য সংখ্যাটা রয়েছে। যেমন দেখো কার্বন ডাই অক্সাইড CO2, তো দেখো অ্যাকচুয়ালি কিন্তু সংকেতটা এরকম নয়, সংকেতটা হচ্ছে এরকম যে কার্বন অক্সিজেন, কার্বনের যোজনী হচ্ছে 4, অক্সিজেনের যোজনী 2। তাহলে এখানে দেখো এই 2 দিয়ে 4 কে কাটাকাটি যায় 2, তাহলে এখানে একটা কমন সংখ্যা আছে 2, এই 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে যে ফলাফলটা আসবে CO2, এটি হচ্ছে তার সংকেত, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। দেখো এই যৌগটার মধ্যে কার্বন একটা পরমাণু, অক্সিজেন 2টা পরমাণু, টোটাল 3টা পরমাণু, অর্থাৎ একটা অণুতে 3টা পরমাণু রয়েছে। এইভাবে কিছু সংকেত লিখে থাকে। এবার আসো পরমাণু এবং যৌগমূলক দিয়ে কিভাবে সংকেত করবা। যেমন দেখো ক্যালসিয়াম আমি নিলাম একটা পরমাণু, ফসফেট নিলাম একটা যৌগমূলক। এবার যোজনীকে তুমি কম্পেয়ার অল্টারনেটিভ করবা। ক্যালসিয়ামের যোজনী 2 কার কাছে যাবে? ফসফেটের কাছে। আবার ফসফেটের যোজনী 3 আসবে ক্যালসিয়ামের কাছে। এখানে মনে রাখবা যদি যৌগমূলকের পরে যদি পরমাণু সংখ্যাটা উল্লেখ করা লাগে, যোজনীটা দেওয়া লাগে, তাহলে অবশ্যই একটা ব্র্যাকেট দিয়ে যোজনীটা দিতে হবে। অর্থাৎ যেমন দেখো ক্যালসিয়াম যোজনী 2, এই 2টা দিবে তুমি একটা ব্র্যাকেট দিয়ে তারপরে যোজনীটাকে দিতে হবে। তারপর দেখো আমি দিচ্ছি তোমার অ্যালুমিনিয়াম ফসফেট, এই দেখো AlPO4, অ্যালুমিনিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম যোজনী 3, ফসফেট যোজনী 3, 3 3 কাটা, আর 3 দেওয়া লাগবে না। এরকম ভাবে অনেকগুলো সংকেত লেখা হয়। আরেকটা সংকেত আসে প্রায় পরীক্ষায় আসে বোরন নাইট্রাইড BN। অ্যাকচুয়ালি বোরনের যোজনী 3, নাইট্রোজেনের যোজনীও 3, 3 3 কাটা, তাহলে এই 3 আর দেওয়া লাগে না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বোরন নাইট্রাইড। পরীক্ষায় প্রায় এই কোশ্চেনটা আসে MCQ তে যে বোরন নাইট্রাইডের সংকেত কি থাকবে? কি BN। এটা হচ্ছে বোরন নাইট্রাইড। আচ্ছা, আরেকটা বিষয় এখানে বলে যে স্যার, অনেকে বলে যে স্যার আসলে কি কোনটা আগে লিখবো, অ্যালুমিনিয়াম আগে লিখবো না ফসফেট আগে লিখবো? তো এই ক্ষেত্রে আমি বলি যে ধাতুটা আগে লিখতে হবে। হ্যাঁ, ধাতুটা আগে লিখতে হবে, অধাতুটা পরে লিখতে হবে। আর যদি দুইটাই অধাতু হয়, যেমন এই যে দুইটাই অধাতু, তাহলে যার পরমাণু সংখ্যাটা বেশি সেটা থাকবে পরে, যেটা পরমাণু সংখ্যা কম সেটা লিখবা আগে। এই হচ্ছে মোটামুটি পরমাণু লেখার নিয়ম। ও এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে একটা যৌগ দিয়ে দেয়, বলে যে এই যৌগটাতে কতটি পরমাণু রয়েছে। যেমন দেখো আমি যদি বলি কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে কতটা পরমাণু আছে? দেখো এখানে কার্বন একটা, অক্সিজেন 2টা, তাহলে টোটাল কয়টা? 3টা। তাহলে কার্বন ডাই অক্সাইডের মধ্যে 3টা পরমাণু রয়েছে। আবার আসে যে ক্যালসিয়াম ফসফেট, আমি এটা দিয়ে দেখাচ্ছি ক্যালসিয়াম ফসফেটে কতটি পরমাণু রয়েছে, এই প্রশ্নটাই আসে প্রায় পরীক্ষায়। ক্যালসিয়াম ফসফেটের মধ্যে কতটি পরমাণু রয়েছে, এটা কিভাবে বের করবো? দেখো এখানে ক্যালসিয়াম কয়টা? 3টা, প্লাস ফসফরাস একটা যোগ অক্সিজেন 4টা ইনটু 2। এই জায়গায় সবাই ভুলটা করে ফেলে, এই 2 কিন্তু পুরোটা যোগেতে নেই, 2 কিন্তু শুধুমাত্র এই দুটোকে বোঝাচ্ছে, অর্থাৎ যৌগমূলকটার মধ্যেই 2 আছে।
তো তুমি গুণ তো শুধু যোগমূলকটাকে 2 দিয়ে গুণ করবে, পুরোটাকে করা লাগবে না। তাহলে এখানে ক্যালসিয়াম 3টা 3, ফসফরাস 1টা, অক্সিজেন 4টা দিলাম 4 × 2। এবার দেখো কত আসে 3 যোগ 4 এর 5 × 2, তাহলে 5 × 10 3 13। এই টোটাল এই ডবলের মধ্যে 13টা পরমাণু রয়েছে। পরীক্ষায় আসবে ক্যালসিয়াম ফসফেটে কতটি পরমাণু রয়েছে? 13টি পরমাণু রয়েছে। अवेलेबल, এটা এমসিকিউতে আসে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি তোমাদের এই যৌগমূলক এবং রাসায়নিক সংকেত লেখার নিয়ম নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তো এখন আমরা যাচ্ছি আরেকটা টপিক, সেটা হচ্ছে তোমার গাঠনিক সংকেত, খুব ইম্পর্টেন্ট। গাঠনিক সংকেত। আসলে গাঠনিক সংকেত লেখার নিয়ম। আগে আসলে গাঠনিক সংকেত কাকে বলে? গাঠনিক সংকেত হচ্ছে যে একটি অণুতে যতগুলো পরমাণু রয়েছে তা কিভাবে আছে তা দেখানোর জন্য যে সংকেত ব্যবহার করা হয় তাকে গাঠনিক সংকেত বলে। কি বলছি? যে অণুতে পরমাণুগুলো কিভাবে রয়েছে তা দেখানোর জন্য যে সংকেত ব্যবহার করা হয় তাকে বলা হয় গাঠনিক সংকেত। ক্লিয়ার? আমি বিষয়টা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন মনে করো আমি প্রথমে নিলাম পানি H2O, এটা একটা অণু। এই অণুটাতে কয়টা পরমাণু রয়েছে? 3টা। এই যে হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা, 3টা। এটাতে এই পরমাণুগুলো কিভাবে আছে তা আমরা বন্ধন আকারে দেখাবো। বন্ধনগুলো দেখাইতে গিয়ে যার যোজনী যত, বন্ধন ঠিক ততটাই হইতে হবে। খুব ভালো করে বুঝে নাও, একটা বুঝে সব পারবো। আমি কয়েকটা কথা বলছি যে যতটা পরমাণু আছে সবগুলো দেখাইতে হবে এবং প্রত্যেকটা পরমাণুর বন্ধন দিয়ে দেখাইতে হবে। যার যোজনী যত, বন্ধন ঠিক ততটাই হবে। যেমন দেখো আমি H2O পানি এর গাঠনিক সংকেত লিখব। তো তোমাকে আগে জানতে হবে যে হাইড্রোজেনের যোজনী কত? 1, তাহলে তার বন্ধন থাকবে 1টা। অক্সিজেনের যোজনী কত? 2, তাহলে তার বন্ধন হবে কয়টা? 2টা। কিন্তু হাইড্রোজেন 2টা, তাহলে 2টা হাইড্রোজেনই কিন্তু এখানে দেখাইতে হবে। 2টা হাইড্রোজেনের যোজনী কিন্তু 1 হইতে হবে। অক্সিজেন কয়টা? 1টা। 1টা অক্সিজেন এমন ভাবে দেখাইতে হবে যাতে একটা অক্সিজেনের যোজনী 2 হয়। তাহলে এই শর্তগুলো ফিল আপ করে কিভাবে যৌগের বন্ধনটা আঁকা যায় দেখো। এই হচ্ছে তোমার অক্সিজেন। অক্সিজেনের বন্ধন থাকতে হবে কয়টা? 2টা। এই পাশে একটা দাও, এই পাশে একটা দাও, 2টা বন্ধন হয়ে গেল। এই পাশে একটা হাইড্রোজেন দাও, এই পাশে একটা হাইড্রোজেন দাও। দেখো এটাতে হাইড্রোজেন 2টা, এখানেও 2টা হাইড্রোজেন আছে। এই যে একটা একটা 2টা। আবার অক্সিজেন এখানে একটা, এখানেও একটা আছে। তাহলে শর্ত মেনে গেছে যে 2টা হাইড্রোজেন ছিল, 2টা আছে, অক্সিজেন একটা ছিল, একটা আছে। এবার আমরা বন্ধন মিলে কিনা দেখি। অক্সিজেনের বন্ধন কয়টা? 2টা। এই পাশে একটা, এই পাশে একটা, কারণ অক্সিজেনের যোজনী 2, এই কারণে বন্ধনও 2। আবার হাইড্রোজেন যোজনী 1, দেখো এই পাশে একটা বন্ধন, আবার এই পাশে একটা বন্ধন। এই হচ্ছে পানির গাঠনিক সংকেত। এবার আমরা যাই 2 নম্বর দিয়ে H2O2। H2O2 এইটার গাঠনিক সংকেত কিভাবে আঁকবা? নাম হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। হাইড্রোজেন পারক্সাইডের গাঠনিক সংকেত দেখো। তখন এখানে দেখো অক্সিজেন 2টা, হাইড্রোজেনও কিন্তু 2টা। দেখো এই শর্তগুলো মেনে চলছে কিনা। 2টা হাইড্রোজেন ছিল, 2টা হাইড্রোজেন দিলাম, 2টা অক্সিজেন ছিল, 2টা অক্সিজেন দিলাম। ক্লিয়ার? এবার দেখো প্রত্যেকটা অক্সিজেনের যদি 2 হয় কিনা। এই যে এই পাশে অক্সিজেনের একটা বন্ধন, এই পাশে একটা বন্ধন, তাহলে এই অক্সিজেনের 2 পাশে 2টা বন্ধন, তার মানে তার যোজনী 2। আবার দেখো এই অক্সিজেনের 2 পাশে 2টা বন্ধন, এই যে এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে 2 পাশে 2টা বন্ধন, তাহলে এই অক্সিজেনের যোজনী 2। তাহলে 2টা অক্সিজেনের যোজনী কিন্তু 2 2 করে হয়েছে। এবার আসো হাইড্রোজেনের ক্ষেত্রে। হাইড্রোজেন 2টা, এই পাশে একটা, এই পাশে একটা, 2টা হাইড্রোজেন, তাদের আবার যোজনী কত করে দেখো। এই হাইড্রোজেনের যোজনী 1, এই হাইড্রোজেনের যোজনী 1, কারণ তাদের বন্ধন একটা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বন্ধন যতটা ঠিক ততটাই সবার হইতে হবে, আবার পরমাণু সংখ্যা ঠিক থাকতে হবে। ওকে, আশা করি এটা পারবা। তারপর আমরা একটু যাই CH4 মিথেন। এবার আসো মিথেনের গাঠনিক সংকেতটা কেমন হবে।
চারদিকে চারটা হাত দিয়ে দাও। ঠিক আছে, এই যে কার্বনের যোজনী চারদিকে চারটা হাত দিলাম, আবার হাইড্রোজেন চারটা, এই যে চারদিকে চারটা হাইড্রোজেন দিলাম, আবার প্রত্যেকটা হাইড্রোজেনের যোজনী এক এক দাও, এটারও এক, এটারও এক, এটারও এক, এটারও এক। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের যোজনী এক এক করে আছে, কার্বনের যোজনী 4 আছে, হাইড্রোজেনও 4টা আছে, কার্বনও একটা আছে, সবই শর্ত মিলে গেছে। সুতরাং CH4 এর গাঠনিক সংকেত হবে এইটা, অর্থাৎ মিথেনের গাঠনিক সংকেত এইটা। পারবা? ওকে, এখন দেখো আমরা এটা কি দেখাইলাম, পানি দেখাইলাম, হাইড্রোজেন পারঅক্সাইড দেখাইলাম, মিথেন দেখাইলাম। এবার আরেকটা দেখাচ্ছি, 4 নম্বর দিয়ে দিলাম। 4 নম্বর দিয়ে তোমার C3H6, আচ্ছা এটা বইয়ে আছে, আমি আরেকটা দেখাচ্ছি, C4H8H10, এর নাম হচ্ছে বিউটেন। এই হাইড্রোকার্বনগুলোর ক্ষেত্রে গাঠনিক সংকেত লেখা সহজ। এটা শর্টকাট একটা টেকনিক বলে দিই আমি। এখানে যতটা কার্বন থাকে ততটা কার্বন তুমি আগে সিঙ্গেল বন্ধন দিয়ে দিয়ে লিখে ফেলবে। আর এই জৈব যৌগে কার্বনের যোজনী হবে 4, তাহলে প্রত্যেকটা কার্বনের যোজনী 4 মিলাইতে হবে, চারদিকে 4টা বন্ধন দিয়ে দিবে, তারপরে হাইড্রোজেন দিবে। বাস, আমি দেখাচ্ছি 4টা কার্বন আগে দাও। কি দেখো, 1 2 3 4, চারদিকে 4টা কার্বন দিলাম। এখন শর্ত কি, প্রত্যেকটা কার্বনের যোজনী হতে হবে 4। এখন দেখো এই কার্বনের যোজনী কত হয়েছে, 1, কারণ দেখো এদিকে যদি একটা বন্ধন দিয়েছে, তাহলে আরো কয়টা দিতে হবে, 3টা দাও, 1 2 3। দেখো এটা 4টা হয়ে গেছে, 1 2 3 4। আবার দেখো এই কার্বনের 4 হইতে হবে, কিন্তু হইছে কত, 2। দেখো এই পাশে একটা, এই পাশে একটা, 2টা। এই বন্ধনটা কিন্তু দুজনেই পাবে। হ্যাঁ, অনেকে আবার শুধু একটা হিসাব করে, এই কার্বন পাইছে তার মানে এটা পাবে না, এরকম না। এই বন্ধনটা দুইজনেরই, এই কার্বন এই কার্বনের। আবার ঠিক এই বন্ধনটা দুইজনের, এই কার্বনেরও এই কার্বনেরও। ওকে, তাহলে এই কার্বনের বন্ধন কয়টা হয়েছে, তাহলে 2টা। আর কয়টা লাগবে, আরো 2টা। তাহলে এই পাশে একটা দাও, 1 2। আবার এটা সেম 1 2, তাহলে এটা লাগবে আরো 3টা, 1 2 3। দেখো এখানে 4টা কার্বনেরই যোজনী 4 4 করে হয়েছে। তাহলে আমাদের শর্ত মিলছে কিনা দেখো, এখানে 4টা কার্বন আছে, এখানেও 4টা কার্বন আছে, প্রত্যেকটা কার্বনের যোজনী হইতে হবে 4। দেখো 4 হয়েছে। এবার আসো, হাইড্রোজেন আছে কয়টা, 10টা। এই 4টা কার্বনে 10টা হাইড্রোজেন দিতে হবে। তো এখানে দেও, যে একটা একটা করে দিয়ে দাও, এই দেখো এখানে 10টা হাইড্রোজেন আছে এবং প্রত্যেকটা হাইড্রোজেনের যোজনী এক এক করে আছে। ওকে, আশা করি এই হাইড্রোকার্বনের গাঠনিক সংকেত আসলে পরীক্ষায় পাবে। তারপরে বিস্তারিত তোমরা আরো অধ্যায় 11তে গেলে এটা ডিটেইল জানতে পারবে। এগুলো কিন্তু কঠিন না, একদম সহজ একটা বিষয়। যারা দশম অধ্যায় যারা 10-এ পড়ে দেখবে যে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না, তোমরা এটা পারবে আশা করি। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি 8টা যোগ দিই। এবার যাই তোমার 5 নাম্বার দিয়ে দিলাম নাইট্রিক অ্যাসিড HNO3। এগুলো হচ্ছে মোটামুটি জটিল যৌগ, এইগুলো পরীক্ষায় আসে। এই ধরনের যৌগগুলোর গাঠনিক সংকেত পরীক্ষায় বেশি আসে। এখন এটা কিভাবে লিখবা দেখো, খুব ভালো করে খেয়াল করো। এখানে হাইড্রোজেন কটা, একটা। দেখো এই যৌগ তো একটা আছে। এইখানে নাইট্রোজেন কটা, একটা। দেখো এই পুরো যৌগের মধ্যে নাইট্রোজেন একটা। আবার এখানে অক্সিজেন কটা, 3টা। দেখো এই যৌগটার মধ্যে অক্সিজেন 3টা। তো আমার শর্ত কি, হাইড্রোজেনের যোজনী হইতে হবে 1, অর্থাৎ বন্ধন হইতে হবে একটা, হাত হইতে হবে একটা। এখানে হাত বলতে আমি বন্ধনকে বোঝাচ্ছি। আবার অক্সিজেনের যোজনী 2, তার মানে তার 2টা হাত থাকবে, তার মানে প্রত্যেকটা অক্সিজেনের যোজনী 2 2 দিতে হবে। আর নাইট্রোজেনের যোজনী কিন্তু 3 5, এখানে 5 হবে, তুমি 3 দিয়ে এটা মিলাতে পারবে না, এই কারণে এটাকে 5 দিতে হবে। এখন দেখো এই শর্তগুলো মানছে কিনা। দেখো এই নাইট্রোজেনের যোজনী 5, 1 2 3 4 5, 5টা বন্ধন আছে। আবার দেখো অক্সিজেনের যোজনী 2, 1 2, আবার এটারও 1 2, আবার এই অক্সিজেনের যোজনী 1 2, তাহলে তিনটা অক্সিজেনের যোজনী 2 2 করে হয়েছে। আবার হাইড্রোজেনের 1, তাহলে নাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেত হচ্ছে এটা। ওকে, এবার আসো আমরা যাই আরেকটা। নাইট্রিক অ্যাসিডের পরে দেই তোমার সালফারিক অ্যাসিড দেই, H2SO4। সালফারের যোজনী কিন্তু 2 সাইড 6, এখানে 6 মিলাইতে হবে। দেখো এই ওকে, দেখো এখানে
হাইড্রোজেন দুইটা, এই যে একটা দুইটা। তারপরে দেখো সালফার কয়টা, একটা, এখানে একটাই আছে। অক্সিজেন চারটা, এই যে 1 2 3 4, চারটা আছে। এবার হচ্ছে কি তাদের দ্বন্দ্ব মিলাইতে হবে। দেখো এখানে সালফারের যোজনী 4 4 হইছে কিনা দেখো, এই যে এই পাশে দুইটা, নিচে একটা, তিনটা, এই পাশে দুইটা, চারটা, পাঁচটা, এই পাশে একটা, 6টা। তাহলে এই সালফারের যোজনী 6, দেখো 6টা বন্ধন আছে। আবার প্রত্যেকটা অক্সিজেনের 2 2 করে, এই যে এই অক্সিজেনের 2, এই অক্সিজেনের 2, এই অক্সিজেনের 2, এই অক্সিজেনেরও 2, প্রত্যেকটা হাইড্রোজেনের 1 1 করে। তার মানে এখানে প্রত্যেকটা পরমাণুর যোজনী ফিল আপ করছে। তাহলে এই যৌগটার কার্বন সংখ্যা এইটা। আরেকটা দিচ্ছি দেখো, 7 নম্বরে দিলাম তোমার কি দেবো, ফসফরিক অ্যাসিড দিই, H3PO4। এটা কিভাবে আঁকবা দেখো, ঠিক আছে। ফসফরাসের যোজনী কিন্তু 3 5, এখানে 5 হবে। দেখো ফসফরাস এখানে একটা, এখানে একটা আছে, এখানে হাইড্রোজেন 3টা, এই যৌগের মধ্যে হাইড্রোজেন 3টা, এই যে 1 2 3। আবার অক্সিজেন 4টা, এখানেও 4টা আছে, 1 2 3 4। তাহলে 4টা অক্সিজেন আছে, 3টা হাইড্রোজেন আছে, একটা ফসফরাস আছে। ওকে, পরমাণুগুলো সমান হয়েছে। এবার তাদের যোজনী মিলাইতে হবে। দেখো ফসফরাসের যোজনী 5 5 আছে কিনা, 5টা বন্ধন আছে কিনা দেখো, 1 2 3 4 5, 5টা আছে। প্রত্যেকটা অক্সিজেনের 2 2, দেখো এই পাশে 2, এই পাশে এই অক্সিজেনের 2 1 2, এটারও 1 2, এটারও 1 2। তাহলে প্রত্যেকটা অক্সিজেনের যোজনী 1 করে এবং প্রত্যেকটা হাইড্রোজেনের যোজনী 1 1 করে আছে। সুতরাং এই যৌগটার গাঠনিক সংকেত হবে এটা। ওকে, লাস্ট ওয়ান আরেকটা দেখাবো, ওইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 নাম্বার হচ্ছে তোমার N3S, এটার নাম আছে হাইড্রাজোয়িক অ্যাসিড। নামটা লিখে দিচ্ছি, হাইড্রাজোয়িক অ্যাসিড। খুব রেয়ার এই যৌগটা, একবার পরীক্ষায় দিয়েছিলাম। তো এটা পরীক্ষা আসলে সবাই কি করে, N3S এর সবাই লিখে ফেলে NH3 লিখে ফেলে। তো দেখো এখানে এই যৌগটা আর এই যৌগটা কিন্তু এক না, এখানে নাইট্রোজেন একটা অথচ এখানে নাইট্রোজেন 3টা। তো N3S আর NH3 কি এক হলো? এক না। এটা হচ্ছে অ্যামোনিয়া, আর তোমার পরীক্ষা আসছে হাইড্রাজোয়িক অ্যাসিড। এখন এটা পরীক্ষা আসলে কিভাবে লিখবে দেখো, খুব সহজ। নাইট্রোজেন 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 হাইড্রোজেন, দেখো হয়ে গেছে। খুব রেয়ার, এগুলো পাওয়া যায় না, বইও নাই, এগুলো অনেক পুরাতন বই আছে। দেখো এই নাইট্রোজেনের যোজনী কিন্তু 3 5, আর এই হাইড্রোজোয়িক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেনের যোজনী 3ও আছে 5ও আছে। দেখো এখানে এই নাইট্রোজেনের যোজনী 3 1 2 3। আবার দেখো এই নাইট্রোজেনের যোজনী 5 1 2 3 4 5। তাহলে এই নাইট্রোজেনের যোজনী 5 হইছে, এই নাইট্রোজেনের যোজনী 3, দেখো 1 2 আর এর পাশে একটা 3, আর হাইড্রোজেনের যোজনী 1। তাহলে সব শর্ত ঠিক আছে। দেখো হাইড্রোজেন 3টা, এখানেও 3টা হইছে, সরি নাইট্রোজেন এখানে 3টা, এখানে 3টা হইছে, এখানে হাইড্রোজেন একটা, এখানেও একটা হইছে। তাহলে পরমাণু সংখ্যা সমান এবং প্রত্যেকটা যোজনী সমান। তাহলে এইটার গাঠনিক সংকেত এইটাই হবে। ওকে, আশা করি গাঠনিক সংকেত নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না।